হ্যালো অ্যান্ড নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। এই দেখো সকাল সকাল চলে আসলাম আমি আর মা ছাদে এসে গাছ থেকে এই বেগুনটা পেড়ে নিলাম। নিজের গাছ থেকে সবজি পেড়ে রান্না করার মজাই আলাদা। তারপরে দেখো আজকে দুপুরে আমাদের কি কি মেনু আছে। আজ দুপুরে আমরা অনেক কিছুই রান্না করব। এই দেখো পালং শাক বেগুন দিয়ে, আর পালং শাকটাও কিন্তু আমি আমার গাছ থেকে তুলেছিলাম। সেটার ক্লিপ নিতে আমি একদম ভুলে গেছি। তো চলো রান্নাবান্না শুরু করা যাক। প্রথমেই আমরা, এটা হচ্ছে হাঁসের মাংসটাকে ম্যারিনেট করে নেব। একে একে মাংসের ভিতর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, তেজপাতা, এরপর ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো, মশলাটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়েছি। তারপর এর ভিতরে কেটে রাখা পেঁয়াজ, তারপরে দিতে হবে লবণ, হলুদ, কিছুটা কাঁচা লঙ্কা ও সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাতে হবে। দেখো হাঁসের মাংস কিন্তু সুন্দর করে মাখাতে হয়। এই মাংসটা যত সুন্দর করে মাখানো হবে সেটা খেতে না তত বেশি ভালো হবে। আচ্ছা, তোমরা কে কে এভাবে রান্না করো বলো তো? মাংস রান্না করার আগে এভাবে ম্যারিনেট করে রাখো, বিশেষ করে হাঁসের মাংসটা আমাকে একটু বলবে। এরপর দেখো আমরা মাছটাকেও সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি, মানে মাছে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রেখে দেবো। এদিকের কাজ তো আমাদের হয়ে যাচ্ছে। এবার আমি গাছ থেকে যে বেগুনটা পাড়া হলো না, সেই বেগুনটা সুন্দরভাবে কেটে নেব। মা নিচে গিয়েছিল আর বেগুনটা আমাকেই কাটতে হলো, এই জন্য ভিডিওটা এমন হয়েছে। আসলে আমি ফোনটা জগের উপরে রেখে তোমাদের কেটে দেখাচ্ছিলাম। দেখো বেগুনটা কত সুন্দর হয়েছে, বিনা সারের বেগুন, কোনো রকম রাসায়নিক সার নেই এই বেগুনে। এখন তো বাজারে বেগুনের দাম অনেক চড়া। এই সময়ে এরকম গাছে দুই এক বেগুন যদি হয় তাহলে আমাদের বাজার থেকে আর বেগুন কেনা লাগবে না। আমার তিনটা চারটা বেগুন গাছে আবার নতুন করে বেগুন ধরছে। এই জন্য না আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করি, তোমরা প্লিজ যার যেটুকু জায়গা আছে, তোমাদের যদি টব কিনতেও সমস্যা হয়, ফুলের যে টবগুলো, তোমরা বাড়িতে যেগুলো ওয়েস্টেজ আছে, যেগুলো ভাঙা বালতি, ভাঙা মগ, ভাঙা রঙের কৌটা যেগুলো আছে, তোমরা সেইগুলো দিয়েই না গাছ লাগাতে পারবে। চলো না আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় পৃথিবীটাকে আবার সতেজ করে তুলি, তাহলে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে পারবো। এদিকে কথা বলতে বলতে আমার উনুনটা জ্বালানো হয়ে গেছে। উনুনে কড়াই দেওয়া হয়ে গেছে আর কড়াইতে যথেষ্ট পরিমাণে তেলও দেওয়া হয়েছে। আমরা প্রথমে মাছের ঝোলটা রান্না করে নেব। আর মাছ ভাজতে গেলে না কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিতে হয়, তাহলে মাছটা ভেঙে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই দেখো প্রথম খোলার মাছ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। পরের খোলার মাছগুলো আমরা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তোমাদের তো আগেই বলেছি আমরা প্রতিদিনের মাছ প্রতিদিন কিনি, মানে প্রতিদিনই টাটকা মাছ খাই। ফ্রিজের কোনো মাছ তরকারি আমরা খাই না। তারপর দেখো কুমড়োর বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর মা একই কড়াইতে কিছুটা তেল দিয়ে জিরে ও পেঁয়াজ ফোড়নে দিয়ে দিল। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হলে আলু আর বেগুন দিয়ে দেওয়া হলো। এবার আলু আর বেগুনটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর এর ভিতরে কিছুটা কাঁচা ঝাল, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ একটু তেল কম হয়ে গিয়েছে, তারপরেও আমরা তেল বেশি দেব না, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর কড়াইতে জিরে বাটা, ধনে জিরের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে তরকারিটা কষে নিতে হবে। এর ভিতরে 1 চামচ ঝালের গুঁড়ো দিতে হবে, কারণ তোমাদের আগেই বলেছি আমরা অনেক ঝাল খাই। তো দেখো সব মশলা দিয়ে সুন্দরভাবে কষে নিতে হবে, অনেকটা সময় ধরে এটাকে কষাতে হবে। যখন তোমরা দেখবে কষানো হয়ে গেছে তখন এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু আমরা অল্প কয়েকজন বাড়িতে আছি, আজকে রান্নাবান্নাগুলো সবই হবে ছোট ছোট, মানে অল্প তরকারি রান্না হবে। মানে আমরা তো এত কম রান্না দেখে, মানে কম তরকারি দেখে অভ্যস্ত নই, কারণ তোমাদের তো বলেছি আমরা জয়েন্ট ফ্যামিলি। তো আলুটা 80% সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে ভেজে রাখা মাছটা দিয়ে দিতে হবে। মাছ দেওয়ার পর আমাদের অপেক্ষা করতে হবে তরকারিটা সুন্দরভাবে ফুটে ওঠার জন্য। দেখো তরকারি যখন টকবক করে ফুটবে তখন না ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে। আসলে এটা ডিপেন্ড করে কার বড়ি কেমন জাল খায়। আমাদের বড়িটা অনেক কম জাল খায়, এই জন্য আমরা এটা নামানোর আগেই দিই। এটা যদি নামানোর আগে না দিই না, এটা আর খুঁজেই পাওয়া যাবে না। তাদের বড়ি অনেক বেশি জাল খায়, তারা অনেক আগে এই বড়িটা দিয়ে নেবে। এই দেখো আমাদের তরকারি রান্না শেষ, এবার আমরা এটাকে নামিয়ে নিলাম। এরপর আমরা পালং শাক রান্না করবো। পালং শাকগুলো কড়াইয়ের উপরে দিয়ে নিলাম। দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আমার তো দেখেই আবার লোভ লাগছে। আমাদের কার কার আমার মতো অবস্থা একটু জানাবে। তো দেখো যে পালং শাকগুলো আমরা কড়াইতে দিয়ে ঢেকে দিয়েছিলাম, তা থেকে কত সুন্দর জল বেরিয়ে গিয়েছে। এভাবে পালং শাকের জল শুকিয়ে আসলে পালং শাকটা নামিয়ে দেবে। এরপর কড়াইটা পরিষ্কার করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবে। তেলটা কিছুটা গরম হলে দিয়ে দেবে শুকনো জাল ফোড়ন।
তারপর দেবে কিছুটা কাঁচা ঝাল ফোড়ন। আমরা কিন্তু আজ শাকে কোনো রকম মাছ দেবো না, মানে এটা হচ্ছে নিরামিষ শাক। আর পালং শাকের ভিতরে কিছুটা মাখা মাখা হওয়ার জন্য আমরা সিম আর বেগুনও দিয়েছি। সিমটা পরিমাণে কম বলে তোমরা দেখতে পাচ্ছ না, আমিও দেখতে পাচ্ছি না, কিন্তু এর ভিতরে সিমটা আছে। ওই দেখো একটা সিমের বিচিও দেখা যাচ্ছে। মা এই শীষ পালনটা খেতে খুব পছন্দ করে, আর পালনের ভিতর বিভিন্ন রকম সবজি মানে বেগুন সিম এগুলো দিয়ে খেতে সে অনেক বেশি পছন্দ করে। দেন ভেজে রাখা বড়ি গুঁড়ো করে এই পালং শাকের ভিতর দিয়ে দেওয়া হলো। এবারে পালং শাকটা যখন দেখবা সব রস শুকিয়ে গেছে, মানে একদম মাখা মাখা হয়ে গেছে, তখন এই পালং শাকটা নামিয়ে নিতে হবে। আমাদের এখনো রসটা শুকিয়ে যায়নি, এজন্য আমরা এখন নামাবো না। দেখো আমার পালং শাকের ফাইনাল লুক। এবার আমরা চলে যাব পরবর্তী ধাপে, মানে পরবর্তী রান্নায়। তার জন্য কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে সবাই মাংসতে আলু খেতে পছন্দ করে। ইনফ্যাক্ট পৃথিবীতে মনে হয় অর্ধেক মানুষই মাংসতে আলু খেতে পছন্দ করে, শুধু আমি মনে হয় ব্যতিক্রম। আমি না তেমন আলুটা খেতে পছন্দ করি না, কিন্তু আলু ভাজা আবার খেতে পছন্দ করি, আবার আলু ভাতে খেতে পছন্দ করি। এরপর দেখো কড়াইতে আবার তেল গরম দিয়ে তেজপাতা জিরে আর বেটে রাখা আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এখন এই মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। তোমাদের তো একটা জিনিস বলতেই ভুলে গেছি, আমি যখন মশলাগুলো পেস্ট করছিলাম তখন 2টা পাকা টমেটো আমি এই পেস্টের ভিতরে অ্যাড করেছিলাম। এরপর দেখো শুকনো ঝাল বাটাগুলোও দিয়ে দিচ্ছি। মশলা অনেক বেশি হয়ে গেছিল বলে আমরা কিছুটা মশলা রেখে দিয়েছিলাম। এইবার হচ্ছে মেন ফাইনাল কাজ। মশলা যত সুন্দর কষানো হয় না, মাংস না খেতে তত ভালো হয়। হাঁসের মাংসটা যত বেশি সুন্দর কষানো হবে, মাংস খেতেও ঠিক তত সুন্দর হবে, মানে ভালো হবে আর কি। অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে এই মশলা কষানোর কাজটা করতে হবে, প্লাস মাংসটাও অনেকটা সময় নিয়ে কষাতে হবে। এরপর দেখো হলুদ আর লবণটা দিয়ে নেওয়া হলো। হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে। কষাতে কষাতে দেখবে মশলা খানিকটা শুকিয়ে যাবে, তখন সেই পরিস্থিতিতে না কিছুটা জল দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে জল অ্যাড করার পর যখন তেল মশলার উপর ভেসে উঠবে, তখন আমরা দিয়ে দেবো আমাদের ম্যারিনেট করা মাংসগুলো। মাংসটা প্রায় 1-1.5 ঘন্টা ম্যারিনেট করা ছিল। ওই যে আমরা রান্না শুরু করার আগেই মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর তারপর তো আরও কয়েকটা রান্না হলো, এজন্য অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল। তোমাদের হাতে যখন সময় থাকবে না, তোমরা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলেই চলবে। ম্যারিনেট যত বেশি সময় ধরে হবে, মাংস খেতেও তত সুন্দর হবে, মানে ভালো হবে। আমি বারবার না মাংস সুন্দর হবে বলে ফেলছি, মানে দেখতে সুন্দর হবে, খেতেও ভালো হবে। হাঁসের মাংস না প্রেসার কুকারে না দিলেই বেশি ভালো লাগে, আর যদি কাঠের জালে রান্না করো আরো বেশি ভালো লাগে। গ্যাসের রান্না থেকে না এই কাঠের জালে রান্নাটাই বেশি সুন্দর হয়। তোমরা যারা শহরে থাকো, উনুনে রান্না খাওয়ার কোনো অপশান নেই, তারা গ্রামে এসে এইভাবে মাটির চুলায় কখনো হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবা আমার কথা মেলে কিনা। মাংসটা অনেক সময় ধরে কষাতে হবে, কষাতে কষাতে মাংসের কালারটা কালচেটে হয়ে আসবে। হাঁসের মাংস মূলত শীতের সময় খেতে ভালো লাগে। এবছর তো তেমন শীত পড়েইনি। শীত পড়েনি বলে কি আমরা হাঁসের মাংস খাবো না? অবশ্যই সিজনে তো একবার এই মাংস খেতেই হয়। আমি তো হাঁসের মাংস খেতে খুব পছন্দ করি। তোমাদের কার কার এরকম হাঁসের মাংস খেতে ভালো লাগে আমাকে একটু বলবে তো। দেখো কষানোর এই পর্যায়ে এসে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। আলু দেওয়ার পরও অনেকক্ষণ ধরে মাংসটা ভালোভাবে কষাতে হবে। আলু যখন সুন্দর কষানো হয়ে যাবে, তখন এর ভিতরে অ্যাড করতে হবে নারকেলের দুধ। আর হাঁসের মাংসে নারকেলের দুধ তো মাস্ট। হাঁসের মাংস স্বাদ বাড়ে নারকেলের দুধ দেওয়ার পর। যাদের গ্যাসের সমস্যা তারা আবার নারকেলের দুধ ব্যবহার করে না। যেমন আমার বাপের বাড়িতে কেউ নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংসটা রান্না করে না, কিন্তু সেটাও খেতে খুব চমৎকার হয়। হাঁসের মাংসে নারকেলের দুধ অ্যাড করার পর মাংসের সেই কালচে ভাবটা না কেটে গেছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখলে সেই ব্যাপারটা। এবার আবারও ভালো করে কষাতে হবে। আমরা না প্রায় 2 ঘন্টা ধরে এই হাঁসের মাংস রান্না করেছিলাম। মাংস খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার অ্যাড করতে হবে জল। হাঁসের মাংসের কিন্তু বেশ পরিমাণেই জল লাগে। যারা নতুন রাঁধুনি আসো তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। দেখো মাংসটা টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমি বেশ খানিকটা জল দিয়েছিলাম, তারপরে মনে হলো জল কম পড়ে যাবে, তাই আবার খানিকটা জল গরম করে মাংসতে জল অ্যাড করে দিয়েছি। হাঁসের মাংস একটু দেরিতে সিদ্ধ হয়, এই জন্য বেশি পরিমাণে জল দেওয়া লাগে। আমি তোমাদেরকে বললাম দেখো জল কিন্তু বেশি দিতে হয়, আমিও জল দিয়েছি, তারপরও আমার রান্নায় জল কম পড়লো। কি আর করার। দেখো নামানোর আগে আমরা বেটে রাখা গরম মশলাটা মাংসের ভিতরে দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর 2 মিনিট মাংসটা জাল দিতে হবে। মাংস ভালো করে নাড়াচাড়া দিয়ে আমরা 2 মিনিট নিভু জালে মাংসটা ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খোলার পর জাস্ট দেখো তোমরা মাংসের কালারটা কত সুন্দর এসেছে।
খাবার কেমন রান্না হয়েছে তার কালার আর সুগন্ধ দিয়েই টের পাওয়া যায়, সব সময় খেয়ে দেখা লাগে না।